আচ্ছা, একটা অন্যরকম চিন্তা দিয়ে শুরু করা যাক আজ। বলুন। ভাবুন তো, যদি বাংলাদেশের দুটো প্রাচীন যাকে বলে কিংবদন্তি নগর, বগুড়ার মহাস্থানগড় আর কুমিল্লার ময়নামতি, শুধু ইতিহাসের পাতায় না থেকে আজও সশরীরে জীবন্ত থাকত। জীবন্ত মানে আজকের দিনেও? হ্যাঁ, আজকের দিনে কেমন হতো সেই পৃথিবী, যেখানে আধুনিক ঢাকার পাশে, হয়তো পাশেই নয় কিন্তু সমান্তরালে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো রাজধানী। যেখানে প্রযুক্তি নয়, বরং প্রাচীন দর্শনই হয়তো সমাজের মূল চালিকা শক্তি। ঠিক ধরেছেন। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমাদের হাতে কিছু সূত্র আছে, ঐতিহাসিক তথ্য, যা এই স্থানগুলোর গুরুত্ব তুলে ধরে। আমরা প্রথমে সেই সূত্র ধরে এদের সমৃদ্ধ অতীতটা একটু ছুঁয়ে দেখব। আচ্ছা। তারপর কল্পনা ডানায় ভর করে দেখব, যদি এই প্রাচীন জনপদগুলো ধ্বংস না হয়ে ধরুন ১বিংশ শতাব্দী পর্যন্ত টিকে থাকত, তাহলে কি হতো? তাই তো। হ্যাঁ, আমাদের পরিচিত পৃথিবীটা কেমন হতো? তাদের জীবনযাত্রা, সমাজ, এমনকি বিশ্ব রাজনীতির মঞ্চে তাদের উপস্থিতি কী ধরনের আলোড়ন তুলতে পারত? আসুন এই কল্পনার জগতে একটু গভীরে প্রবেশ করা যাক। ঠিক তাই। এটা কিন্তু শুধু একটা হোয়াট ইফ বা যদি এমন হতো ধরনের কল্পনা বিলাস নয়। না, একেবারেই না। বরং ইতিহাসের আয়নায় আমরা একটা বিকল্প বর্তমানকে দেখার চেষ্টা করব। মহাস্থানগড় বা ময়নামতির মতো সভ্যতা যদি টিকে থাকত, তাহলে প্রাচীন জ্ঞান, প্রজ্ঞা আর আজকের পৃথিবীর যে দ্রুত গতির জীবন, এর মধ্যে কেমন সম্পর্ক তৈরি হতো? সংঘাত নাকি সমন্বয়? এটাই দেখার বিষয়। তাহলে চলুন প্রথমে ইতিহাসের সেই ধুলোমাখা পথ ধরে একটু হাঁটা যাক। বেশ। মহাস্থানগড় বগুড়া শহর থেকে তো খুব দূরে নয়। না, কাছেই। কিন্তু এর বয়স শুনলে অবাক হতে হয়। প্রায় কত হবে? ২৫০০ বছর বা তারও বেশি। হ্যাঁ, ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী বা তারও আগে থেকে। ভাবা যায়, যখন প্রাচীন রোম বা গ্রিস তারা দাপিয়ে বেড়াচ্ছে, তখন করতোয়া নদীর তীরে এই পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ে এক উন্নত নগর সভ্যতা। শুধু রাজধানী নয়, একটা বিশাল প্রশাসনিক, বাণিজ্যিক আর ধর্মীয় কেন্দ্র ছিল বটে। সেখানে তো শুধু ইট পাথরের স্তূপ নয় যা পাওয়া গেছে, দুর্গ, প্রাচীর, মন্দির, পোড়ামাটির ফলক, মুদ্রা আর ব্রাহ্মী লিপিতে লেখা প্রাচীন শিলালিপিও তো পাওয়া গেছে, যা এর প্রাচীনত্বের একদম সরাসরি প্রমাণ। ঠিক। আর এর নগর পরিকল্পনাও কিন্তু চমকে দেবার মতো। সূত্রগুলো থেকে যা জানা যায়, সেখানে ছিল পরিকল্পিত রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সেই সময়? হ্যাঁ, যা সেই সময়ের তুলনায় যথেষ্ট উন্নত ছিল। যখন পৃথিবীর অনেক বড় শহরেও এমন ব্যবস্থা হয়তো ছিল না, তখন মহাস্থানগড়ের বাসিন্দারা এই সুবিধা পেত। এটা তো শুধু স্থাপত্য নয়, তৎকালীন প্রকৌশল জ্ঞানেরও পরিচয় দেয়। অবশ্যই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কেবল একটি ধর্মের কেন্দ্র ছিল না। এখানে বৌদ্ধ, হিন্দু, সম্ভবত আরও কিছু প্রাচীন লোক ধর্মের মানুষও পাশাপাশি বাস করত। একটা বহু সংস্কৃতির মিলনস্থল। এক কথাই তাই। বিভিন্ন সময়ের শাসকেরা এখানে তাদের চিহ্ন রেখে গেছেন, যা একে একটা বহুস্তরীয় ঐতিহাসিক পরিচিতি দিয়েছে। ঠিক। এবার যদি আমরা একটু কুমিল্লার দিকে তাকাই, ময়নামতি অঞ্চল, সেখানকার ছবিটা আবার একটু ভিন্ন, তাই না? হ্যাঁ, ওটা ঠিক নগর কেন্দ্রিক নয়, বরং ৮ম থেকে ১২শ শতাব্দীর দিকে পাল এবং দেব বংশের রাজাদের সময়ে গড়ে ওঠা এক সুবিশাল বৌদ্ধ জ্ঞানচর্চা কেন্দ্র। শালবন বিহার, আনন্দ বিহার, কটিলামোড়া, চরপত্রমোড়া, এই নামগুলো শুনলেই কেমন যেন একটা গম্ভীর পরিবেশের কথা মনে হয়। শত শত বৌদ্ধ ভিক্ষু জ্ঞান আর ধ্যানের চর্চা করছেন। একদম আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের মতোই ছিল বলা যায়। তাই? হ্যাঁ, এবং সেটা শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। ময়নামতি ছিল আন্তর্জাতিক মানের এক শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র। আন্তর্জাতিক মানের? অবশ্যই। তিব্বত, চীন, নেপাল, মায়ানমার, এমনকি সুদূর দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও জ্ঞান পিপাসু ভিক্ষু পণ্ডিতেরা এখানে আসতেন। তার এখানকার লাইব্রেরিগুলোতেও নিশ্চয়ই অনেক পুঁথি ছিল। অসংখ্য পুঁথি। এই ময়নামতি ছিল তৎকালীন বৌদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। জ্ঞান আর সংস্কৃতির আলো ছড়িয়েছিল বহু দূর পর্যন্ত। শুধু ধর্মতত্ত্ব নয় নিশ্চয়ই? না, সম্ভবত চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যা, এগুলোরও চর্চা হতো। এই স্থানগুলো আসলে নিছক ধ্বংসাবশেষ নয়, এগুলো এক সমৃদ্ধ সভ্যতার জীবন্ত দলিল। দারুণ। আচ্ছা, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রেখে
এবার আমরা সেই মূল কল্পনায় ডুব দিই। আচ্ছা। ভাবুন তো, যদি কোনো এক জাদু বলে বা ইতিহাসের কোনো ভিন্ন বাঁকে এই দুটো কেন্দ্র ধ্বংস না হয়ে যেত। ধরা যাক মহাস্থানগড় আজও টিকে আছে, একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসেবে। রাজধানী তাহলে কোনটা হতো? সেই প্রাচীন পুণ্ড্রনগরী, ঢাকা বা কলকাতা নয়। আর শাসন ব্যবস্থা হয়তো আজকের মতো গণতন্ত্র বা সমাজতন্ত্র নয়, তাহলে হয়তো প্রাচীন ধর্মশাস্ত্র আর অর্থশাস্ত্রের ভিত্তিতে চলত। মানে কৌটিল্যের অর্থশাস্ত্র হয়তো সেখানে নিছক ইতিহাসের বই নয়, জীবন্ত সংবিধান। এটা সত্যি ভাবনার বিষয়। এমন এক রাজ্যে হয়তো প্রযুক্তির দাপট কম, আকাশছোঁয়া অট্টালিকা নেই, দ্রুতগতির গাড়ি নেই, কিন্তু মানুষের জীবনে আছে অন্য এক গতি, হয়তো আত্মিক শান্তির খোঁজ। ঠিক। এখানে উন্নয়ন বা জিডিপি মাপা হয় হয়তো মানুষের মানসিক প্রশান্তি দিয়ে, সামাজিক সম্প্রীতি দিয়ে, প্রকৃতির সঙ্গে কতটা ভারসাম্য রেখে চলছে সেটা দিয়ে। আত্মার শান্তি, এটাই হয়তো তাদের অগ্রগতির মূল মন্ত্র। দারুণ কনসেপ্ট। আর ময়নামতি, সেটি যদি টিকে থাকতো, সেটি হয়তো হতো একেবারে অন্যরকম এক জগৎ। ধরুন এটি বৌদ্ধ দর্শনে চালিত একটি স্বশাসিত অঞ্চল বা রাষ্ট্র। হ্যাঁ, হতে পারে, যার মূলনীতি প্রজ্ঞা, করুণা, শান্তি। যখন বাকি বিশ্ব হয়তো মানে অস্ত্র প্রতিযোগিতা বা অর্থনৈতিক আধিপত্য নিয়ে ব্যস্ত, তখন ময়নামতির মানুষ হয়তো কোনো এক পূর্ণিমা রাতে সবাই মিলে প্রকৃতির নিস্তব্ধতায় ধ্যান করছে। বাহ! আর অর্থনীতি, সেটাও কি ভিন্ন হতো? অবশ্যই। আপনি তো বলছিলেন ধর্মদ্রব্যের কথা, সেটা কেমন হতে পারত? হয়তো সেখানে প্রচলিত ধাতব মুদ্রা বা কাগজের নোটের ব্যবহার খুব সীমিত। তাহলে বিনিময় কিভাবে হতো? মানুষ তার শ্রম বা উৎপাদনের বিনিময়ে সরাসরি প্রয়োজনীয় দ্রব্য বা সেবা পেত হয়তো। কিংবা ধরুন একজন শিল্পী তার সৃষ্টির বিনিময়ে পাচ্ছেন সামাজিক সম্মান, মন্দিরে তার নামে বিশেষ প্রার্থনা বা রাজার কাছ থেকে স্বীকৃতি। বাণিজ্য বাণিজ্য হয়তো থাকত, কিন্তু সেটা মুনাফা কেন্দ্রিক নয়, প্রয়োজন কেন্দ্রিক। ধরুন একজন কৃষক তার ফসলের একটা অংশ বিহারে দান করলেন, বিনিময়ে তিনি আর তার পরিবার পেলেন শিক্ষা, স্বাস্থ্যসেবা বা আত্মিক পাথ নির্দেশ। এটা আজকের অর্থনীতির নিরিখে বেশ অচেনা ধারণা। একেবারেই। বাইরের বিশ্বের সঙ্গে এদের সম্পর্ক হয়তো খুব নিয়ন্ত্রিত থাকত। মানে ফোন, ইন্টারনেট এসব হয়তো নেই, বা থাকলেও ব্যবহার খুব সীমিত। কিন্তু মানুষের মধ্যে আপসি যোগাযোগ, সম্প্রদায়ের বাঁধন হয়তো অনেক বেশি গভীর হতো। এটা হতে পারে। হয়তো প্রতিদিন সকালে নদীর ধারে বা মন্দিরের চাতালে সকলে একসাথে মিলিত হয়ে গান গাইছে, প্রকৃতির কাছে প্রার্থনা করছে, হে পৃথিবী, আমরা যেন তোমার বুকে শান্তিতে বাস করতে পারি, তোমাকে যেন আঘাত না করি। বাহ! আর মহাস্থানগড়ের রাজদরবারে হয়তো প্রতিদিন সকালে প্রাচীন পুঁথি থেকে পাঠ হচ্ছে শাসননীতি আর দর্শন। আর ময়নামতির বিহারগুলোতে হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ত্রিপিটকের বাণী, যা আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে প্রায় অকল্পনীয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারত এই দুই ভিন্ন ধারার রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থান। ঠিক। মহাস্থানগড়ের হয়তো কিছুটা রাজসিক, রাষ্ট্রকেন্দ্রিক চরিত্র, আর ময়নামতির ধ্যান আর জ্ঞানকেন্দ্রিক। কিন্তু তাদের মধ্যে শত্রুতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ। হয়তো বছরে একবার বিশাল এক আয়োজন হতো, পুণ্ড্র ময়না মহামিলন উৎসব, যেখানে দুই অঞ্চলের মানুষ, শিল্পী, পণ্ডিত, শাসকেরা মিলিত হতেন। চলত জ্ঞান, দর্শন, শিল্প, সংস্কৃতির আদান প্রদান। বাইরের পৃথিবী, আমেরিকা, ইউরোপ, চীন, ভারত, তারা হয়তো এই সহাবস্থান দেখে অবাক হতো। গবেষক, সাংবাদিক, পর্যটকেরা আসতেন হয়তো এই টাইম ক্যাপসুল বা সময়ের ভেতরে আটকে থাকা জনপদগুলো দেখতে, জানার চেষ্টা করতেন কিভাবে এই আধুনিক যুগেও তারা তাদের স্বাতন্ত্র্য আর শান্তি বজায় রেখেছে। কিন্তু এই শান্তিপূর্ণ প্রায় রূপকথার মতো ছবিটা কি চিরকাল একই রকম থাকত? সেটাই প্রশ্ন। একবিংশ শতাব্দীর বাস্তবতায় এসে এই প্রাচীন রাজ্যগুলো কি পারত নিজেদের আলাদা রাখতে? এখানেই গল্পটা আরও জটিল আর আকর্ষণীয় মোড় নেয়। ধরুন জাতিসংঘে প্রস্তাব উঠল এই দুটি অঞ্চলকে আধুনিক বিশ্বের সঙ্গে একীভূত করা উচিত। তাদের মানবাধিকার পরিস্থিতি, প্রযুক্তিগত অনগ্রসরতা এসব নিয়ে প্রশ্ন উঠল হয়তো। আর তখনই শুরু হতো আসল টানাপোড়েন। বিভিন্ন দেশের ভূ রাজনৈতিক বা যাকে বলে জিওপলিটিক্যাল স্বার্থ, সেগুলো কাজ করতে শুরু করত। বাংলাদেশ হয়তো দাবি করত
ঐতিহাসিকভাবে এই ভূমি আমাদের অংশ। ভারত হয়তো বলতো সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে তারা আমাদের ভাই। আবার চীন বা আমেরিকার মতো বিশ্বশক্তিগুলো হয়তো এদের কৌশলগত অবস্থান বা প্রাচীন জ্ঞানের ভাণ্ডারের প্রতি আকৃষ্ট হতো। কেউ চাইতো প্রভাব বিস্তার করতে, কেউ চাইতো এদের সম্পদ বা জ্ঞান নিজেদের কাজে লাগাতে। হয়তো অর্থনৈতিক বা বাণিজ্যিক প্রলোভন দেখানো হতো। আর হয়তো দেখা যেত এই দুই প্রাচীন রাজ্যের শান্ত আকাশে উড়ছে অচেনা গোয়েন্দা ড্রোন। স্যাটেলাইট দিয়ে নজর রাখা হতো তাদের প্রতিটি মন্দির, প্রতিটি বিহারের ওপর। ভাবতেই কেমন লাগছে। মহাস্থানগড়ের রাজা হয়তো তখন এক কঠিন সিদ্ধান্ত নিতেন। দরবারে দাঁড়িয়ে ঘোষণা করতেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি আমাদের মূল মন্ত্র, কিন্তু আমরা হাজার বছরের ঐতিহ্য বিসর্জন দিয়ে অন্যের দাসত্ব স্বীকার করব না। শুরু হতো এক স্নায়ুযুদ্ধ। একদিকে প্রাচীন দর্শন, অন্যদিকে আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বশক্তি। শুধু বাইরের চাপ নয়, সংঘাতটা অনিবার্যভাবে ভেতরেও তৈরি হতো। ভেতরের সংঘাত মানে? রাজ্যের তরুণ প্রজন্মের কথাই ভাবুন, তারা কি বাইরের বিশ্বের চাকচিক্য দেখে প্রভাবিত হতো না? অবশ্যই হতো। হয়তো গোপনে কেউ কেউ আধুনিক প্রযুক্তি, মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার করতে শুরু করত। তারা প্রশ্ন তুলত, কেন আমরা আধুনিক শিক্ষা, উন্নত চিকিৎসা বা বিশ্বভ্রমণের সুযোগ পাব না? কেন আমরা এই প্রাচীরের মধ্যে বন্দী থাকব? ঠিক, একদিকে রাজার আত্মিক শান্তির আদর্শ, অন্যদিকে তরুণদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আর আধুনিক জীবনের হাতছানি, এই দুয়ের মধ্যে এক তীব্র সংঘাত দানা বাঁধত। প্রাচীন প্রজ্ঞা বনাম আধুনিক আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। এমনকি ময়নামতির শান্ত ধ্যানমগ্ন পরিবেশেও হয়তো পরিবর্তনের ঢেউ লাগত। সেখানেও হ্যাঁ, তরুণ ভিক্ষুরা হয়তো প্রশ্ন তুলতেন বিহারের প্রাচীন নিয়মকানুন নিয়ে। তারা বলতেন, আমরা শান্তি চাই, করুণা চাই, কিন্তু পৃথিবীর বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থেকে নয়। আমাদেরও জানা দরকার বাইরের পৃথিবীতে কি ঘটছে। হয়তো তারাও চাইতেন আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে প্রাচীন প্রজ্ঞার সমন্বয় ঘটাতে। ফলে সেখানেও এক ধরনের অভ্যন্তরীণ আদর্শগত সংঘাত দেখা দিত। এই সব মিলিয়ে পরিস্থিতি যখন জটিল হয়ে উঠত, তখন আরও একটা বিষয় সামনে আসত, প্রকৃতি। প্রকৃতি, হ্যাঁ। যে রাজ্যগুলো এতদিন প্রকৃতির সঙ্গে একটা অদ্ভুত সামঞ্জস্য বজায় রেখে চলেছিল, আধুনিকতার ছোঁয়াচ আর বাইরের পৃথিবীর চাহিদা মেটাতে গিয়ে হয়তো তারা প্রকৃতির উপর চাপ সৃষ্টি করতে শুরু করত। যেমন ধরা যাক, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বা আধুনিক কিছু সুবিধা চালুর জন্য বন কাটা শুরু হলো, নবীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের চেষ্টা হলো। আর প্রকৃতিও হয়তো তার প্রতিক্রিয়া দেখাতো। ঠিক, এটা আমাদের একটা জরুরি প্রশ্ন মনে করিয়ে দেয়। প্রকৃতির সঙ্গে সহাবস্থান ছাড়া কি কোনো উন্নয়ন বা সভ্যতা দীর্ঘস্থায়ী হতে পারে? আর ঠিক এই টানাপোড়েনের চূড়ান্ত মুহূর্তে আমাদের কল্পনার গল্পে একটা নাটকীয় এবং হয়তো একটু বিষণ্ণ সমাপ্তি আসতে পারে। কি রকম? হয়তো কোনো এক ভয়াল রাতে প্রবল এক ভূমিকম্পে কেঁপে উঠল মহাস্থানগড় আর তার আশেপাশের এলাকা। হাজার বছরের পুরনো মন্দির, প্রাসাদ, দুর্গ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। করতোয়া নদী হয়তো তার গতিপথ পাল্টে ভাসিয়ে নিয়ে গেল অনেক কিছু। মানে? প্রাচীন সেই নগর, যা এতদিন ইতিহাসের স্রোতকে উপেক্ষা করে টিকেছিল, তা আবার ধীরে ধীরে প্রকৃতির কোলে মাটির নিচেই বিলীন হতে শুরু করল। ঠিক যেমনটা বাস্তবে হাজার বছর আগে হয়েছিল। হ্যাঁ, ময়নামতির বিহারগুলো হয়তো কালের করালগ্রাসে ক্ষতিগ্রস্ত হল। এই কাল্পনিক সমাপ্তিটা, এটা কিন্তু আমাদের অনেক কিছু ভাবায়। কিরকম? যদি এই রাজ্যগুলো সত্যিই টিকে থাকত, তাহলে হয়তো আধুনিক পৃথিবী তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। ঠিক, আমরা হয়তো বুঝতাম যে আকাশ ছোঁয়া অট্টালিকা আর পারমাণবিক বোমাই সভ্যতার একমাত্র পরিচয় নয়। মানুষের ভেতরের শান্তি, সামাজিক সম্প্রীতি, প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ, এগুলোর গুরুত্ব হয়তো আমরা নতুন করে উপলব্ধি করতাম। তাদের জীবনযাত্রা হয়তো শেখাতো যে টেকসই উন্নয়ন মানে প্রকৃতিকে ধ্বংস করা নয়, বরং তার সঙ্গে হাত মিলিয়ে চলা। সভ্যতা আসলে টিকে থাকে ইট পাথরের থেকেও বেশি তার আত্মিক শক্তিতে, তার দর্শন আর জীবনবোধে। যখন সেই আত্মিক শক্তি ক্ষয় হতে শুরু করে, তখন বাইরের আঘাত বা প্রাকৃতিক দুর্যোগ তাকে সহজেই ধ্বংস করে দিতে পারে। একদম। আজ আমরা যখন মহাস্থানগড় বা ময়নামতির ধ্বংসাবশেষের সামনে দাঁড়াই, যখন দেখি ভাঙা ইট, ক্ষয়ে যাওয়া প্রাচীর, তখন হয়তো শুধু প্রাচীন স্থাপত্য দেখি, কিন্তু এই কল্পনাটা আমাদের মনে করিয়ে দেয় এই ইট পাথরগুলো একসময় জীবন্ত ছিল। এখানে মানুষ হাসত, কাঁদত, ভালোবাসত, স্বপ্ন দেখত,
জ্ঞান চর্চা করত। তারা এক ভিন্ন পৃথিবীর স্বপ্ন দেখেছিল। তাহলে এই পুরো কল্পনার সফর থেকে আমরা কি পেলাম? এর আসল অর্থটা কি দাঁড়ালো? হয়তো মূল ভাবনাটাই এটাই যে ইতিহাস মৃত নয়। ঠিক। ইতিহাস শুধু অতীত জানার জন্য নয়, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যতের পথ খোঁজার জন্য জরুরি। মহাস্থানগড় বা ময়নামতির মতো সভ্যতাগুলো যদি তাদের মূল দর্শন বজায় রেখে টিকে থাকতে পারত, তারা হয়তো আজকের এই ভোগবাদী প্রযুক্তি আসক্ত পৃথিবীকে একটা বিকল্প পথের সন্ধান দিতে পারত। তারা শেখাতো বিনয়, সহিষ্ণুতা আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার শিল্প। হয়তো তাদের দেখে আমরা শিখতাম যে সবচেয়ে বড় বিজয় অস্ত্রের নয়, শান্তির। সবচেয়ে বড় উন্নয়ন যন্ত্রের নয়, আত্মার। এই কাল্পনিক আলোচনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? কি প্রশ্ন? আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে, তথ্যের মহাসাগরে হাবুডুবু খেতে খেতে আমরা কি সেই প্রাচীন জ্ঞান, সেই সরল জীবনবোধ, সেই আত্মিক শান্তির সন্ধান, এগুলো কি পুরোপুরি হারিয়ে ফেলেছে? যা হয়তো আমাদের আরও মানবিক, আরও শান্ত, আরও বিনয়ী মানুষ হিসেবে বাঁচতে সাহায্য করত। হ্যাঁ। এই প্রশ্নটার উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব নয়। তা নয়। তবে এই আলোচনা যদি আমাদের একটু হলেও নিজেদের শিকড়ের দিকে তাকাতে, নিজেদের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে ভাবতে উৎসাহিত করে, সেটাই হবে বড় পাওয়া। একদম। আর এই ভাবনাটাই না হয় আজকের মতো আমাদের সঙ্গে থেকে যাক। শ্রোতারাও ভাবতে পারেন, যদি সত্যি এমন হতো তাহলে কেমন হতো। ঠিক। এখানেই শেষ করছি আজকের আলোচনা।